ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম মোর্শেদ তালুকদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমরা একটি চ্যাপ্টার শুরু করেছিলাম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের যে প্রভাব, সেই চ্যাপ্টারটি। সেখানে আজকে আমাদের নির্ধারিত বিষয়গুলো হচ্ছে যে বায়োট-স্যাভার্টের ল থেকে আমরা অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয়ের যে সমীকরণটি, সেটির একটি অঙ্ক করার চেষ্টা করব, এবং তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের যে সমীকরণ, সেটি ব্যবহার করেও আমরা আজকে একটু অঙ্ক করার চেষ্টা করব। গত ক্লাসে এই দুটি বিষয় নিয়ে কথা বলেছিলাম, এই কারণে আজকে এই রিলেটেড একটু গণিত করার চেষ্টা করছি আর কি। তারপর থাকবে বিস্তারিত আলোচনা করব হচ্ছে অ্যাম্পিয়ার্স ল নিয়ে এবং লরেন্জ ফোর্স নিয়ে এবং হল ইফেক্ট নিয়েও কথা বলবো। এই মোটামুটি আজকের এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। তো শুরুতেই আমরা বায়োট-স্যাভার্টের যে অসীম দৈর্ঘ্যের যে সরল তড়িৎবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্রের যে সূত্রটি, সেটি নিয়ে একটু কথা বলি। আমরা দেখেছিলাম যে সূত্রটি হয় বি ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। শুধুমাত্র সমীকরণ যদি তুমি মুখস্থ রাখো তাহলে হবে না, এই সমীকরণটি কিভাবে ব্যবহার করতে হয়, কোন কেসে ব্যবহার করতে হয়, সেটিও তোমাকে জানতে হবে। তো এই সমীকরণটি যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে নিশ্চয়ই তোমাকে একটি সরল এরকম অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের প্রয়োজন হবে, এবং এর মধ্য দিয়ে আমরা ধরে নিলাম যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণের। তোমরা নিশ্চয়ই জানো যে আগের ক্লাস থেকে কোনো একটি তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, ধরো যে আমার এই কলমটি বা এই কাঠিটি, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো আমি যদি রাইট হ্যান্ড গ্রিপ টুল ইউজ করি এভাবে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এবং এই ফিঙ্গারগুলো নির্দেশ করছে হচ্ছে এখানে একটি বৃত্তাকার রিংয়ের সৃষ্টি হচ্ছে, একটি বৃত্তের সৃষ্টি হচ্ছে। তো ওই বৃত্তটি আসলে ধরো এই বিন্দুতে আমি যদি চিন্তা করি, তাহলে এরকম একটি আমরা বৃত্ত দেখতে পাবো। তো বৃত্ত কি শুধু আসলে একটি হয় না, এখানে অসংখ্য বৃত্ত থাকবে, এরকম বৃত্ত, প্রত্যেকটি বৃত্তে আসলে চুম্বক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করছে। তো এইখানের কোনো একটি বিন্দু, এই ধরো যে এই বিন্দুটি আছে, প্রত্যেকটি বিন্দুই আসলে কিন্তু এখান থেকে সমদূরবর্তী। তুমি যদি এই তারের এই একটি বিন্দুকে বিবেচনা করো, আর এটি যদি এই বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটি বা এই যে পরিধি থেকে এই বিন্দু পর্যন্ত প্রত্যেকটি বিন্দুর দূরত্ব হবে কত? সমান। তো তুমি যদি এইখানে চিন্তা করো, এই দূরত্বটিকে আমি বললাম হচ্ছে এ। এখানে যদি আমি আঁকতাম, এটিও হতো আমার কত? এ। এখানেও যদি আমি আঁকি, তাহলে এটিও আসলে কত হবে? এ। চিত্রটি আসলে ত্রিমাত্রিক। আমাদের বোর্ডটি দ্বিমাত্রিক দেখে আমাদের কোনো কোনো জায়গায় মনে হচ্ছে এটা অনেক বড়, এটা ছোট, এটা মাঝারি, কিন্তু আসলে কমন সেন্স বা আমাদের যে নর্মাল সেন্স, সেটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা সহজেই বুঝে যাব যে এটি যেহেতু বৃত্তের কেন্দ্র এবং এটি যেহেতু বৃত্তের পরিধি, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রত্যেক জায়গার ব্যাসার্ধ আসলে সমান। এই বিন্দুতে যদি তোমাকে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলে, তাহলে তুমি সেই জায়গায় সূত্রটি ব্যবহার করবে মিউ নট ডিভাইডেড বাই 2πa। এখন এখান থেকে কয়েকটা বিষয় তুমি বের করে নিয়ে আসতে পারো। কিরকম? এই বিন্দুতেই যদি তুমি একটি যন্ত্রের সাহায্যে বা একটা মিটারের সাহায্যে চুম্বক ক্ষেত্রে পরিমাপ করতে চাও, আর তড়িৎ প্রবাহের মান যদি তুমি আস্তে আস্তে বাড়াইতে থাকো, তাহলে দেখবে এই বিন্দুতে তার যে চুম্বক ক্ষেত্রের মানটি, সেটি বেড়ে যাচ্ছে, কারণ চুম্বক ক্ষেত্রের সাথে এই যে তড়িৎ প্রবাহ, তার সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। একইভাবে যদি তুমি চিন্তা করো যে আমি তড়িৎ প্রবাহ বাড়াবো না, কিন্তু আমি একটি বড় রিং চিন্তা করলাম এই পর্যন্ত, তাহলে দেখো এখান থেকে যদি তুমি তার দূরত্বটি চিন্তা করো, সেই দূরত্বটি অনেক বেশি। তাহলে আমাদের নর্মাল সেন্স কি বলে যে যত বেশি দূরে যেতে থাকবো, চুম্বক ক্ষেত্রের প্রভাবটা কি আসলে বাড়বে নাকি চুম্বক ক্ষেত্রের প্রভাবটি কমে যাবে? তাহলে দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু দূরে চলে যাচ্ছে, তাহলে তার প্রভাব দূরত্ব বাড়ার সাথে সাথে সেটা কমে যায়। তাহলে সেই জায়গা থেকে আমরা এর সাথে এর একটি সম্পর্ক দেখাতে পারি, বি সমানুপাতিক ব্যস্তানুপাতিক। কার সাথে ব্যস্তানুপাতিক? এই যে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। তো এই ব্যাসার্ধটি যে এ দিয়ে লেখা থাকবে এমন কোনো কথা নেই। তোমরা জানো যে ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস, তো এটি আর দিয়েও লেখা থাকতে পারে। এটি এ, আর, এক্স, ডি যাই থাকুক না কেন, আমি যে এই সূত্রটিকে আমি এইভাবেও লিখতে পারি 2πd। এখানে আমি যাই লিখি না কেন, সেটি আসলে এই যে লম্ব দূরত্বটুকুই
বোঝাচ্ছে। এই দূরত্বটি লম্ব দূরত্ব বা এই দূরত্বটিকে আমরা বলতে পারবো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই রিলেটেড একটা অঙ্ক করার চেষ্টা করি। ধরো এরকম একটি পরিবাহী দেয়া আছে, একটি পরিবাহী এরকম দেয়া আছে, এই হচ্ছে একটি পরিবাহী, এটি হচ্ছে এ বি পরিবাহী, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1 পরিমাণে, এবং সেই I1 পরিমাণ তড়িৎ প্রবাহের যে মান সেটিকে দিচ্ছি আমরা কত, 2 এম্পিয়ার। একইভাবে আরও একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটি হচ্ছে আমাদের CD, এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে 3 এম্পিয়ার। এখন এখান থেকে এই প্রথম যে পরিবাহী তার থেকে একটু দূরে এইখানে একটি বিন্দু আছে, সেটি হচ্ছে কে বিন্দু, এবং এইখান থেকে এই যে দূরত্ব, এই যে দূরত্বটুকুকে আমরা বলছি ডি দূরত্বে। তাহলে এই দূরত্বটি যে লম্ব দূরত্ব বা এই দূরত্বটি যে একটি ব্যাসার্ধে পরিণত হচ্ছে সেটি নিশ্চয়ই তোমরা আগের যে ছবিটি তার সাথে তুলনা করলেই বোঝা যাবে। তো এখন এই বিন্দুতে যেই চুম্বক ক্ষেত্রেও দেয়া আছে কে বিন্দুতে, তার মান হচ্ছে 8 টেসলা। ঠিক আছে, এই জায়গায় এই সমীকরণ শুধু জাস্ট এটি না, শুধু এই অংশটি যদি তুমি চিন্তা করো, এখান থেকে যদি বলে যে এটি আসলে কতটুকু দূরে, তাহলে তুমি কি করবে, তুমি এই সূত্রটি ব্যবহার করবে। কারণ তুমি জানো এই সূত্রটি ব্যবহার করা যায় কখন, যখন সে অসীম দৈর্ঘ্যের কি হয়, সরল তড়িৎবাহী তার হয়, তখনই শুধুমাত্র এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারছি। তাহলে আমি যদি একটু সলভ করি বিষয়টা, তাহলে দেখো বি কে পয়েন্টের ভি ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। তো এর জায়গায় আমি সমীকরণে বা আমার প্রশ্নে ডি দেয়া আছে, সো এ এবং ডি এইখানে যেই ল্যাটারটাই বসুক না কেন, অর্থাৎ এটাকে অনেকটা পোশাকের সাথে তুলনা করতে পারি। আমি এক এক সময় এক এক পোশাক পরে আসলেও মূল যে জিনিসটি বা আমি যে ব্যক্তিটি তার কিন্তু পরিবর্তন নেই। এখানে আমি ডি লিখি, এ লিখি, এক্স লিখি, যাই লিখি না কেন, এইখানে যে বসবে সে আসলেই ব্যাসার্ধ। তাহলে এটি হচ্ছে আমার সেই ব্যাসার্ধ। কীভাবে ব্যাসার্ধ, আমি সেই যদি রাইট হ্যান্ড গ্রিপ টুল ব্যবহার করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি রিং তৈরি হচ্ছে এবং এই বিন্দুকে কেন্দ্র করে সেই রিংটি হচ্ছে, তাহলে সেটি অবশ্যই আমার কি হয়ে যাচ্ছে, এই লম্ব দূরত্ব আর ব্যাসার্ধ একই জিনিস। তো আমার এখন উদ্দেশ্য কি, ডি নির্ণয় করা। আমি ডি কে নির্ণয় করে দিই মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, আর হচ্ছে এই বি কে পয়েন্টের জন্য যত হয় সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো তোমরা আমাকে একটু ঝটপট জানাও যে এর মান আসলে কত। এর মানটি তোমরা কি পেয়েছো খুঁজে? সবাইকে আজকের এর মানটি তোমরা কি পেয়েছো? এখনো কোনো উত্তর আসেনি, আমি অপেক্ষা করছি। আমি জানি যে আমার এই লেকচারটি তোমাদের কাছে 30 থেকে 40 সেকেন্ড পরে পৌঁছায়। আমি এর উত্তরটি পেয়ে গেছি যে 5 × 10⁻⁻8 মিটার। তাহলে এই যে ডিবিন্দু, সেই ডিবিন্দুর দূরত্বটি আমরা এই সূত্রটি ব্যবহার করে নির্ণয় করতে পেরেছি। তো এটি যদি তুমি ক্যালকুলেট করো, সবসময় মাথায় রাখবে যে ক্যালকুলেশন করার সময় SI এককগুলোকে মাথায় নিয়ে যেন তুমি সলভ করো। কারণ তুমি একটা টার্ম নিচ্ছ SI একক,
আর একটা নিচ্ছ অন্য কোনো এককে, এই ভিন্নতা থাকলে কিন্তু তোমার আনসারটার সাথে যে প্রকৃত আনসার সেই আনসারটি মিলবে না। অতএব সবসময় খেয়াল রাখবে যেন SI এককটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই ডিস্টেন্সের মান নির্ণয় করতে পেরেছি এবং সেই ডিস্টেন্সটি কত? সেই ডিস্টেন্সটি হচ্ছে 5 × 10⁻⁻8 মিটার, আর এই হচ্ছে আমাদের ডি। একইভাবে আমি যদি চিন্তা করি যে এমন একটি বিন্দু আছে, এই বিন্দুটি মাঝামাঝি একটি বিন্দু আছে, সেটি হচ্ছে এল বিন্দু, সেটি হচ্ছে এল বিন্দু। এল বিন্দুটির হচ্ছে এই দুটি পরিবাহী তারের মাঝখানের বিন্দু। তার মানে আমার উদাহরণের অঙ্ক, আমি একটি উদাহরণের অঙ্ক তোমাদের করাচ্ছি শাহজাহান তপনের, সেটি হচ্ছে 4.28। তো এইখানের দূরত্বটি হচ্ছে ডি এবং এইখানের যে দূরত্ব সেই দূরত্বটিও দেয়া আছে আমার কত? ডি, এবং এই মাঝখানের যে পয়েন্ট সেই পয়েন্টটিকে নির্ধারণ করা হয়েছে কত? এল দিয়ে। এখন আমাদেরকে তারা যেটা বলতে চাচ্ছে, এর আগে একটু কাজ করে নিই। ধরো যে আমার এটি এখন নেই, এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মানটি নির্ণয় করতে চাই। এই বিন্দুতে যদি আমি প্রথম তারের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করি এল বিন্দুতে, অর্থাৎ এল বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি, তোমরা আমাকে জানাও যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের যদি কোনো পরিবর্তন না হয়, এই বিন্দু থেকে এই বিন্দুর তো দূরত্বের পরিবর্তন নেই, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুতে যদি চুম্বক ক্ষেত্রের মান যদি 8 টেসলা হয়, তাহলে এল বিন্দুতে এ বি তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান আমরা যেটি পাবো সেটি কি 8, এই যে 8 টেসলা তার চেয়ে বেশি হবে নাকি কম হবে? আমাকে একটু জলদি জানাও। আচ্ছা, এর মধ্যে আমি অনেককে ধন্যবাদ দিতে চাই। এর মধ্যে অন্তর চৌধুরী, তারপর হচ্ছে শিল্পী সাহা এবং সৃজনা মিত্রা, তারপর হচ্ছে মুক্তাদির এবং অন্তর, তারা সবাই আগের অঙ্কটির সঠিক উত্তর দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই বিন্দুটি এবং এল বিন্দুটি যেহেতু তার থেকে সমদূরবর্তী, এই পরিবাহী তার থেকে, তাহলে এই বিন্দুতে যদি আমার মেনশন করাই থাকে যে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 8 টেসলা, সেই বিচারে এই এল বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানও কত হবে? ইতিমধ্যে উত্তর আসা শুরু করেছে অন্তর, তারপর হচ্ছে পার্সিয়া, ফারজানা সুলতানা, দীপশিকা পৃথা, মুক্তাদির এবং আমজাদ, তারপর হচ্ছে সৃজনা মিত্রা, তারা উত্তর দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন হয়নি, অতএব এইখানেও আমরা যে মানটি পাচ্ছি সেটি আসলে কত? 8 টেসলা। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু রাইট হ্যান্ড গ্রিপ রুলটা জানি। এটি হচ্ছে আমার সেই তার, রাইট হ্যান্ড গ্রিপ রুল। এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখন দেখো প্রবাহের যদি আমি উপরের বিন্দুটা চিন্তা করি, এই দিকের বিন্দুটা চিন্তা করি, দেখো এই যে উপরের বিন্দুটি যদি চিন্তা করি, উপরের দিকে আছে, তাহলে দেখো বোর্ড থেকে সে কি হচ্ছে? আমার দিকে চলে আসছে। তো আমার দিকে যদি চলে আসে, এই বিন্দুতে আমি দেখতেছি যে রিংটা আমার দিকে, এই যে রাইট হ্যান্ড গ্রিপ রুল যদি ব্যবহার করি, তাহলে দেখতেছি কার দিকে যাচ্ছে? আমার দিকে আসতেছে। তাহলে আমার দিকে যদি চুম্বক ক্ষেত্রটি আসে, তাহলে আমি এখানে ছোট্ট একটা বক্স দিয়ে আমি এখানে কোন চিহ্নটি ব্যবহার করব এই কে বিন্দুতে? সেটি হচ্ছে ডট। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে এই ডট এবং ক্রস বলে দুটি চিহ্ন আছে। এই চিহ্নটি ব্যবহার করা হয় কেন? কারণ এই যে বোর্ডটি, সেই বোর্ডটি হচ্ছে একটি দ্বিমাত্রিক বোর্ড। এই দ্বিমাত্রিক বোর্ডে ত্রিমাত্রিক ছবি আঁকা অত্যন্ত কঠিন। তো সেখানে যদি আমরা একটি বিন্দু এঁকে দেই, তাহলে বোঝা যাবে যে একটি তীর চিহ্ন আমাদের দিকে আসছে। তুমি দেখো যে এটা যদি একটা তীর হয়, তাহলে সেই তীরটি যখন আমার দিকে আসে, তখন শুধুমাত্র আমি একটি কি দেখতে পাই? পয়েন্ট। তাহলে এই পয়েন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুতে যদি একটি চুম্বক ক্ষেত্র থাকে এবং চুম্বক ক্ষেত্রের দিকটি হচ্ছে কি আমার দিকে আসছে, অর্থাৎ পেজ থেকে বের হয়ে আমার দিকে চলে আসতেছে একেবারে লম্বালম্বিভাবে। এখন এইখানে যদি আমি এইরকম একটি বক্স দিই, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিকটি আসলে কি রকম হবে? দেখো যে এইখানে আমরা গ্রিপ রুলটি ইউজ করব, কিন্তু এটি হচ্ছে উপরের বিন্দু না, এটি হচ্ছে কোন দিকের বিন্দু? নিচের বিন্দু। তাহলে এই যে রাইট হ্যান্ড গ্রিপ রুল, এটি উপরের দিকে যদি হয় তাহলে আমার দিকে আসতেছে। এখন যদি আমি
এটি এই পাশে যেহেতু নিচের দিকে এঁকেছি, তো নিচের দিকে যদি আঁকি তাহলে দেখো সে কি হচ্ছে, ভিতরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ভিতরের দিকে চলে যাচ্ছে। ভিতরের দিকে যদি একটি তীর চিহ্ন চলে যায়, এই হচ্ছে তীর, এটি হচ্ছে তীরের মাথা, তাহলে এটি গেলে এই বিন্দুটি হচ্ছে এটি হচ্ছে একটি জাস্ট বিন্দুর মতো, কিন্তু যখন সে ভিতরের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু আমি ক্রস বার দেখতে পাচ্ছি, তাই না? এই ক্রসটি দেখতে পাচ্ছি, তাহলে এইখানে আমি একটি ক্রস চিহ্ন দিয়ে দিব। তাহলে ক্রস চিহ্ন দিয়ে কি বোঝা যাচ্ছে, যে এই বিন্দুতে যেই চুম্বক ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে তার দিক হচ্ছে কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে। বোর্ডের কোন দিকে, ভিতরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র যেহেতু একটি ভেক্টর রাশি, শুধুমাত্র তার মান বের করলেই হবে না, পাশাপাশি তার দিকটিও আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি একটি ক্রস চিহ্ন দিয়ে দেব। তাহলে ক্রস চিহ্ন দিয়ে কি বোঝা যাচ্ছে, যে এই বিন্দুতে যেই চৌম্বক ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে তার দিক হচ্ছে কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে। বোর্ডের কোন দিকে? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছি। এখন আমরা আসলে সিডি নিয়ে কাজ করতে চাই। এতক্ষণ আমরা এ বি পরিবাহী নিয়ে কথা বলেছি, এই মুহূর্তে আমরা কথা বলবো হচ্ছে সিডি পরিবাহী নিয়ে। সিডি পরিবাহী, খেয়াল করে দেখো, আগে একটু বলে নেই যে এই যে ডি বিন্দু ডি দৈর্ঘ্য, এই ডি দৈর্ঘ্যের যেহেতু পরিবর্তন নেই, তাহলে এখান থেকে এই যে দৈর্ঘ্যটি সেটিও কত, 5 × 10⁻⁻8 মিটার। এখন আবার চিন্তা করো যে এই হচ্ছে আমার সেই সিডি তার, সি থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি আবার সেই রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করব, গ্রিপ রুল ইউজ করলাম। এখন এই বিন্দুটি কোথায়, বিন্দুটি হচ্ছে তারের উপরের দিকে। চিন্তা করলে সে কোন দিকে আসতেছে, সে আসলে আসতেছে আমার দিকে। আবার বলছি দেখো, আমি দিকটি নির্ণয় করতে চাই। এল বিন্দুতে সিডি তারের জন্য যে চুম্বক ক্ষেত্রটি তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের দিকটি আসলে কোন দিকে হবে। এই যদি আমার সিডি তার হয়, আমি রাইট হ্যান্ড গ্রিপ রুলটা ব্যবহার করব। ব্যবহার করলে দেখো উপরের, যেহেতু উপরের বিন্দু, তাহলে দেখো ফিঙ্গারটা কি হচ্ছে, আমার দিকে চলে আসতেছে। তো আমার দিকে যদি চলে আসে, তাহলে তীরের আমি কোন অংশটি দেখতে পাবো, আমি কি শেষের অংশটি দেখবো নাকি অগ্রভাগ দেখবো? তাহলে আমার দিকে চলে আসতেছে মানে আমি অগ্রভাগ দেখবো। আর অগ্রভাগ যদি হয়, তাহলে এইখানে যে চুম্বক ক্ষেত্রটি আমরা এই যে নিচের তারের জন্য পাচ্ছি, সেটির জন্য আমরা আসলে কি পাবো, এরকম একটি ডট। তার মানে দুটি জিনিস দেখা যাচ্ছে। প্রথম তারের জন্য এল বিন্দুতে হচ্ছে ভিতরের দিকে, আর দ্বিতীয় তারের জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি কোন দিকে, সামনের দিকে। তাহলে দেখো কি হয়েছে, পরস্পরের বিপরীত হয়েছে। আমি কি এই অংশটি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর অগ্রভাগ যদি হয়, তাহলে এইখানে যে চুম্বকক্ষেত্রটি আমরা এই যে নিচের তারের জন্য পাচ্ছি, সেটির জন্য আমরা আসলে কি পাবো, এরকম একটি ডট। তার মানে দুটি জিনিস দেখা যাচ্ছে। প্রথম তারের জন্য এল বিন্দুতে হচ্ছে ভিতরের দিকে, আর দ্বিতীয় তারের জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সামনের দিকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সিডি তারের জন্য যেই চৌম্বক ক্ষেত্রের মান এল বিন্দুতে বের হয় সেটি বের করব। আমরা এল বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, কার জন্য, সিডি তারের জন্য। তাহলে আমরা যেহেতু একটি সরল পরিবাহী তার, এবং এখানে যেহেতু আবার সেই পূর্বের মতো এরকম চৌম্বক ক্ষেত্রটি বৃত্তাকার, তাহলে সেই সূত্রটি আমরা আবার ব্যবহার করব, μ0I/2πd। এখন এই ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হবে যে μ0 এর মান তোমরা জানো, আর এই যে আই, μ0 এর মান কত তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। আই এর মান, আই হচ্ছে সিডি তারের মধ্য দিয়ে প্রবাহিত তার, সিডি তারের মধ্য দিয়ে প্রবাহিত তারের মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানে 3 অ্যাম্পিয়ার দিয়ে দিব, আর হচ্ছে 2π, আর ডি এর মান আমরা জানি। ডি এর মানের যেহেতু পরিবর্তন নেই, আগেরটা থেকে যেই মানটি পেয়েছি এখনও ঠিক একই মান থাকছে, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 × 10⁸। এখন এটা যদি সলভ করি তাহলে আনসারটি কত হয়, কুইক। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু পড়ে নেই। মুক্তাদির জানিয়েছে সে বুঝতে পেরেছে, দীপশিকা জানিয়েছে বুঝতে পেরেছে, অন্তর, ফারজানা, তারপর হচ্ছে সারা, তারপর হচ্ছে বর্ণ, সবাই জানিয়েছে তারা বুঝতে পেরেছে। ধন্যবাদ তোমাদেরকে। আমাকে তাড়াতাড়ি ঝটপট এই প্রশ্নটির উত্তর জানিয়ে দাও যে এই যে চুম্বক ক্ষেত্রের মান আমরা আসলে এল বিন্দুতে নির্ণয় করতে চাচ্ছি সিডি তারের জন্য, তখন আমার যে চুম্বক ক্ষেত্রের মানটি আসবে সেটি কত টেসলা, কুইক। এর মধ্যে μ0 এর মান হচ্ছে 4π × 10⁻⁻7। হ্যাঁ মুক্তাদির ধন্যবাদ, দীপশিকা ধন্যবাদ, তোমরা μ0 এর মানটি সঠিক দিয়েছো।
এবং এখন আমার যেটা জানা দরকার সেটি হচ্ছে বিএলসিডি এর মানটি কত আসে। কুইক কুইক। ইতিমধ্যে উত্তর চলে আসছে। তারপর হচ্ছে জাকিয়া তাসনিম, ফারজানা সুলতানা, অন্তর চৌধুরী, মুক্তাদির, ফারজানা, তাহসিন এবং আমজাদ হোসেন, তারা সবাই উত্তর দিয়েছে এবং সবার উত্তরে যেহেতু একই রকম এসেছে আমি ধরে নিচ্ছি যে তাহলে এটি কারেক্টেই। সেটি হচ্ছে কত? 12 টেসলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে কিভাবে চুম্বক ক্ষেত্রের মানটি বের করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এল বিন্দুতে টোটাল চুম্বক ক্ষেত্রের মানটি বের করতে চাই, টোটালটা কত হবে? তোমরা আবার খেয়াল করো, তোমরা কিন্তু ইতিমধ্যে দিকটি নির্ণয় করে ফেলেছো যে দিকটি কোন দিকে হচ্ছে, দুইটা পরস্পর দুই দিকে হচ্ছে, দুইটার মানও তোমরা পেয়ে গেছো। দুইটার মান একটা হচ্ছে 8 টেসলা আর একটা হচ্ছে আমার কত? 12 টেসলা, এবং পরস্পরের বিপরীতে হয়েছে। তাহলে আমাকে মোট যেই মানটি এল বিন্দুতে এই দুই তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হওয়ার কারণে এল বিন্দুতে আমি যে মোট চুম্বক ক্ষেত্রটি পেয়েছি তার মান কত এবং তার দিক কত সেটি জানাতে হবে। আমাকে দুটি জিনিস জানাতে হবে, এর মান ও দিক কোন দিকে সেটি আমাকে জানাতে হবে। কুইক। অন্তর চৌধুরী জানিয়েছে যে 4 টেসলা। আচ্ছা, পার্সিয়া জানিয়েছে 4 টেসলা, কিন্তু অঙ্কন জানিয়েছে 20। আচ্ছা, তার মানে ভিন্নতা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে নিশ্চয়ই যে 4 টেসলা বলেছে সে এবং যে 20 টেসলা বলেছে সে, তাদের দুইজনের মধ্যে চিন্তার একটি পার্থক্য আছে। কোন জায়গায় তাদের চিন্তা করতে সমস্যা হয়েছে আমরা সেটি নিয়ে কথা বলবো। মুক্তাদি জানিয়েছে 4, তারপর হচ্ছে প্রমাসেবা জানিয়েছে 20 বাইরের দিকে, তারপর হচ্ছে অঙ্কন জানিয়েছে বাইরের দিকে, কিন্তু অনেকের উত্তর দিচ্ছি আমি 20 টেসলা। আচ্ছা, আমি তোমাদেরকে আবার বলি যে ভেক্টরের নিয়ম তো তোমাদের নিশ্চয়ই জানা আছে। তুমি আসলে গুলিয়ে ফেলছো কেন জানো? কারণ তুমি উদাহরণের অঙ্কটি তুমি আগে সলভ করেছো। উদাহরণের অঙ্ক তুমি দেখেছো যে এইখানে আসলে দুইটাকে প্লাস করতে হয়, কিন্তু উদাহরণের যে অঙ্কটি ছিল সেখানে বলা ছিল যে এ বি তারের যেদিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে তার দিকটি যদি আমি বিপরীত করে দিই। আমি কিন্তু কোনোটার দিক বিপরীত করি নাই। তুমি কিন্তু এই লেসনের সাথে না গিয়ে তুমি যে বইয়ের উদাহরণটি শিখে ফেলেছো, মাথায় ওইটাই তুমি সেট করে রাখছো। তোমাকে এই কেসের সাথে তুমি চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি উদাহরণের যেই উদ্দীপকটি নিয়েছি আমি উদাহরণ থেকে, কিন্তু প্রশ্নটি কিন্তু আমার উদাহরণের নয়। প্রশ্নটি কি, যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে আমি চুম্বক ক্ষেত্র দেখলাম কোন দিকে? ভিতরের দিকে। এর মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন আমি কোন দিকে দেখলাম? বাইরের দিকে। এবং দুইটি যখন পরস্পর বিপরীত দিকে হয় তখন কি আমরা প্লাস করব নাকি মাইনাস করব? তো ভিতরের দিকে হচ্ছে 4 টেসলা, বাইরের দিকে হচ্ছে 8 টেসলা, তাহলে টোটাল আনসারটা দাঁড়াচ্ছে আমার কত? সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মাইনাস করতে হবে, আমার কিন্তু প্লাস করার সুযোগ নেই। কারণ এই যে রাশিটি সেটি আসলে কি? সেটি আসলে ভেক্টর রাশি। তাহলে আমি দেখছি একদিকে হচ্ছে 12 টেসলা আর একদিকে হচ্ছে আমার কত? 8 টেসলা। তাহলে আমার সেখানে প্লাস না হয়ে মাইনাস হয়ে যাচ্ছে, আনসার হচ্ছে কত? 4 টেসলা। তাহলে দেখো 12 টেসলাটা যেহেতু পজিটিভ, 8 টেসলাটাকে নেগেটিভ ধরেছি, এটাও তাহলে কি পজিটিভের দিক। 12 টেসলাটা কোন দিকে ছিল? 12 টেসলা ছিল এই যে এইভাবে আমার দিকে আসছে। আমার আনসারটাও 4 টেসলা, তাহলে সে কোন দিকে আসছে? ওই পিছনে দুইটা মিলে ঝগড়া করলো, ঝগড়া করে দেখলো যে এটার মান 4, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে কত?
12, এইটা 12-এর ঝগড়া, জয়ী হবে কে? 12। তার মানে কি এই দিকের দিকটা আমার কোন দিকে কাউন্ট হচ্ছে? এই যে পেজ থেকে সরাসরি বাইরের দিকে চলে আসছে। আমি তখন দেখবো কোন দিকে, যে 4 টেসলা এবং তার দিকটি হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। এখন দেখো এতক্ষণ যারা বিষয়টি বুঝতে পারোনি তাদের এটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি দ্রুত তোমাদের উত্তরগুলো আশা করছি। কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি তোমাদের উত্তরের আশা করছি, তোমরা আমাকে দ্রুত জানাবে। কমেন্টগুলো এখনও হয়তো কোনো টেকনিক্যাল কারণে আমি দেখতে পাচ্ছি না, অবশ্যই দেখতে পাবো, হয়তো একটু সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে অনেকে জানিয়েছে যে ক্লিয়ার হয়েছে। সো যাদের প্রবলেম ছিল তারা সবাই এখন ক্লিয়ার হয়েছে, তো সবাইকে ধন্যবাদ। এখন উদাহরণের যে অঙ্কটি ছিল শাহজাহান তপন স্যারের বইতে, সেখানে বলা হচ্ছে যে এ বি এর দিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সব ঠিক আছে, জাস্ট দিকটা তখন এ বি না হয়ে যদি তোমার এরকম বি থেকে এ এর দিকে আসে তখন আসলে চিহ্নটা কীরকম হবে খেয়াল করো। যে যদি এ বি দিকে না গিয়ে এখন যদি উল্টা হয়, বি থেকে এ এর দিকে আসে, তাহলে এই হচ্ছে আমার তড়িৎ পরিবাহিত হওয়ার দিক। এবং তখন যদি আমি নিচের বিন্দুটির জন্য বের করতে চাই, তাহলে দেখো কোন দিকে? সে বাইরের দিকে। আমার 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 এই আঙুলের দিকে যদি তুমি একটু খেয়াল করো, খুব কঠিন হয়ে যাচ্ছে। আঙুলের দিকে যদি তুমি খেয়াল করো যে এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এই যে বোর্ড থেকে বাইরের দিকে অর্থাৎ এই দিকে চলে আসছে, এই যে অর্থাৎ এই দিকে চলে আসছে, তখন আমি এই তারের জন্য দেখব কি? ডট। আর এটার জন্য কীরকম? এটার জন্য দেখো উপরের দিকে কোন দিকে আসছে, যেহেতু এই বিন্দুটা এর সাপেক্ষে উপরে, তখন দেখো সেও কি হচ্ছে? বাইরের দিকে আসছে। তখন এই দুটা বিন্দুই আসলে দেখো দুইটাই কি হয়েছে? ডট হয়েছে। আর দুইটাই ডট হওয়া মানে হচ্ছে এই যে দুইটির জন্যই এই বিন্দুতে আমি দেখছি কোন দিকে? একই দিকে আসছে। আর একই দিকে যদি আসে তাহলে ভেক্টরের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এখন কি হবে? সেই নিয়ম অনুযায়ী তখন সেটা প্লাস হয়ে যাবে। তখন আমি কি করব? তখন আমার হচ্ছে এই যে 8 টেসলা আর 12 টেসলা প্লাস হয়ে তখন আমার হয়ে যাবে সেটি 20 টেসলা, এবং তার দিকটি হবে কোন দিকে? এখনও আমি যে দিকটি পাবো সেটি হচ্ছে বাইরের দিকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যেহেতু এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে, আমি এটি মুছে দিতে চাই। এটিতে আমরা আসলে অনেক সময় নিয়েছি। এর সাথে এই প্রথমটির সাথে আসলে অ্যাম্পিয়ারের লয়ের একটি মিল আছে। এই অ্যাম্পিয়ারের ল, অ্যাম্পিয়ার্স ফর্মুলা বা অ্যাম্পিয়ার্স ল কীরকম? যে অ্যাম্পিয়ারের যে কথাটি সেটি অত্যন্ত মানে সহজভাবেই বলা। যদি তুমি চিন্তা করো যে একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্সের কথা আগে চিন্তা করো, যে ধরো যে একটি কাগজ এরকম আছে, সেই কাগজের মধ্যে একটি ছিদ্র তুমি করলে, ছিদ্র করে কি করলে? এর ভিতর দিয়ে একটি তার প্রবেশ করালে, এবং সেই তারটি এদিক থেকে বের হয়ে গেল, এবং এই তারের মধ্যে দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে আই। এবং তুমি যদি সেখানে আয়রন ফিলিংস বা আয়রনের গোড়া যদি তুমি রেখে দাও, তাহলে দেখবে এরা এরকম চক্র করে এরকম রিং তৈরি হয়েছে। এবং তুমি সেই যদি রাইট হ্যান্ড গ্রিপ রুল ব্যবহার করো, তাহলে রিংয়ের দিকটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। রিংয়ের দিক আসলে এই দিক, এই দিক, ঠিক আছে? এই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। এবং এটি যেহেতু বৃত্তাকার হচ্ছে, তাহলে তুমি তো বুঝে ফেলেছো যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটি আসলে আমার কি? ব্যাসার্ধ। হ্যাঁ,
সেখানে যে একটি রিং তৈরি হবে এরকম না, এখানে আরো রিং, অনেকগুলা রিং তৈরি হয়। সেটি আমরা আগেও বলেছি যে চুম্বক ক্ষেত্র আসলে এরকম, আরো অনেকগুলা রিং তৈরি হতে পারবে, এইগুলো অনেক দূরবর্তী পর্যন্ত ছড়িয়ে যায়। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার কি দেখলেন যে এই বিন্দুতে যদি আমি চুম্বক ক্ষেত্র পরিমাপ করতে চাই, তো চুম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ প্রবাহের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এইখানে এই তারের মধ্য দিয়ে যে কারেন্টের মানটি যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটি তুমি কি পাবে? বেশি পাবে। আবার তিনি দেখলেন যে যদি এই বিন্দুর পরিবর্তে বিদ্যুতের মানের কোনো পরিবর্তন না করলাম, এটা ফিক্সড থাকলো, এই বিন্দুতে যদি আমি চুম্বক ক্ষেত্র পরিমাপ না করে এই বিন্দুতে করি, অথবা এই বিন্দুতে করি, অথবা এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমাদের কমন সেন্স কি বলে যে দূরত্ব বাড়ার সাথে সাথে এই যে চুম্বক ক্ষেত্রের মানটা, এই যে তীব্রতাটা, সেটা কি আসলে বাড়বে নাকি কমবে? যেহেতু কমছে, সেহেতু সেটি কি হয়ে যাচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুটি সূত্রকে যদি আমি সমন্বয় করি, তাহলে লিখতে পাচ্ছি I/R। আগেই বলেছি, সেখানে আর লিখি, এ লিখি, এক্স লিখি, ডি লিখি, যাই লিখি না কেন, এটি আসলে ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব। এইটিকে যদি আমি সিম্পলিফাই করতে চাই, তাহলে জানি যে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিতে হয়, তাহলে সেখানে একটি আমাদের ধ্রুবকের প্রয়োজন হয়। সেই ধ্রুবকের মান হচ্ছে μ0/2π I/ কত? R। এটিকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো কত হয়? b × 2π R = μ0I। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি এটি দেখেই বুঝে ফেলছো যে এটি আসলে কি? এটি আসলে পরিধি। তাহলে এটি যদি আমার পরিধি হয়, ধরো আমি যে সব মুছে দিলাম, পরিধি হয়, তাহলে এটি তো একটি দৈর্ঘ্য, তাই না? এটি একটি দৈর্ঘ্য, এবং এইটি দৈর্ঘ্যটিকে যদি ক্ষুদ্র একটু দৈর্ঘ্য যদি আমি চিন্তা করতাম, ক্ষুদ্র একটি দৈর্ঘ্য যদি চিন্তা করি, কতটুকু ক্ষুদ্র? ডিএল পরিমাণ ক্ষুদ্র। আর তোমরা জানো যে ডিএল বলতে আসলে কত ক্ষুদ্র? এটা আসলে যে শূন্যের কাছাকাছি, তাই না? মানে অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র জিনিসকে কিন্তু ওই যে লিমিটের ক্ষেত্রে তোমরা কিন্তু বলেছো যে এই মানটি যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এটি একেবারে শূন্যের কাছাকাছি। এখানে দেখে একটু দূরে মনে হলেও এটি আসলে একটি বিন্দু পরিমাণ। আর ডিএল এটি একটি দূরত্ব, দৈর্ঘ্য, কিংবা তাকে আমরা আসলে সরণ হিসেবেও যদি চিন্তা করি, তাহলে তার একটি দিক থাকবে। তাহলে এর দিক হচ্ছে সবসময় কোন দিকে? দেখো, তড়িৎ এই যে চুম্বক ক্ষেত্র যেহেতু এই বরাবর যাচ্ছে, তাহলে এই বিন্দুতে তার দিকটি হচ্ছে এই বরাবর, ডিএল এর দিক। এবং এই বিন্দুতে যদি বি এর দিক নির্ণয় করি, কোনো বক্ররেখায় চুম্বক ক্ষেত্রের যদি দিক নির্ণয় করতে হয়, তাহলে ওই বিন্দুতে অবশ্যই তোমাকে কি করতে হবে? একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দুতে যদি আমি এই বি এর দিক নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? একটি স্পর্শক অঙ্কন করতে হচ্ছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডিএল লিখলাম। তো ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি? এল লেন্থ, আর এটি একটি বদ্ধ। তাহলে ইন্টিগ্রেশনে যে বদ্ধ এই সমাকলন করলাম বা বদ্ধ যুগজীকরণ করলাম, এর মানটি কত আসবে? এর মানটি আসবে আসলে 2π R। যেহেতু এটি একটি বদ্ধ, ক্লোজড, মুক্ত না, বদ্ধ, এটি এরকম কোনো তারের মতো না, এটি কিরকম বা এরকম একটি সরল রেখা না, সরল রেখার দুটি প্রান্ত উন্মুক্ত, কিন্তু এটি যেহেতু গোলাকার, বদ্ধ, তাহলে এই কারণে আমরা এখানে কি দিয়েছি? বদ্ধ। এই জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে আমি একটি গোল চিহ্ন দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসো যে এই জায়গায় পরিধির কথা বলছিলাম, বি ইন্টু এই জায়গায় আমরা লিখে দিতে পারি ডিএল = μ0I। এখন দেখো যে এটাকে যদি আমি আরেকটু বড় করে, মানে আরেকটু বিস্তারিত লিখতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডিএল = μ0I লিখতে পারি। এখন তোমরা জানো যে ইন্টিগ্রেশনের ভিতরে যে এরকম এম, এক্স, ডি, এক্স, এরকম তোমরা ক্যালকুলাসে অনেক অঙ্ক করেছো। এম যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট জিনিসকে বাইরেও নিয়ে আসা যায়, ঠিক আছে?
কনস্ট্যান্ট জিনিসকে ভিতরেও নিয়ে যাওয়া যায়, কনস্ট্যান্টকে যে কোনো জায়গায় নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তো এইখানে সেই কনস্ট্যান্টটিকে আমরা কি করলাম, ভিতরে নিয়ে গেলাম, এবং আর এই জিনিসটি একটি কি মান নির্দেশ করছে। তো এখন এটাকে যদি আমি এরকম BDL cos থিটা দেই, তাহলে খুব বেশি অসুবিধা কি হবে? তোমার কাছে মনে হবে স্যার আপনি তো এইখানে তো cos থিটাটা নাই, কিন্তু এখানে cos থিটা কেন দিছেন? আচ্ছা, আমি যদি বলি cos থিটার মান 1, আর 1 দিয়ে আমি যাকে খুশি তাকে যদি গুণ করি, মানের কি কোনো পরিবর্তন হবে? তাহলে তুমি খেয়াল করো যে এইখানে এই যে ডিএল এর দিকটা হচ্ছে এই দিকে, আর চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে কোন দিকে? এই দিকে, সমান্তরাল। তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান আসলে কত? আসলে থিটা যে বলেছি সেই থিটা আসলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন দেখো, আমি যে বলেছিলাম যে যে কোনো রাশির সাথে আমি 1 দিয়ে গুণ করি, ভাগ করি, কোনো সমস্যা হয় না, তাহলে আমি এখানে গুণ করেছি, কোনো সমস্যা নাই তো, কারণ থিটার মানটা আমি তো জানি, প্র্যাকটিক্যালি সে বলে দিচ্ছে থিটার মানটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমার এটা নেওয়ার সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে, কারণ বি তো একটা ভেক্টর রাশি, এই যে সরণ বা দৈর্ঘ্য, সেটি এক্ষেত্রে আমরা কি ভেক্টর বিবেচনা করব। তো দুটি ভেক্টর রাশির মধ্যে যে সম্পর্কটি, সেটি আসলে স্কেলার না ভেক্টর, যেহেতু তারা গুণাকারে আছে, এইটিকে সুস্পষ্ট করার জন্যই আসলে আমরা এই কাজটি করলাম। তো তখন আমরা কি করতে পারি? B.dl ইকুয়াল টু মিউ নট আই দিয়ে দিতে পারি। তাহলে দেখো যে এই লাইনের সাথে এই লাইনের কোনো সংঘর্ষ নাই, এই লাইনের সাথে এরও কোনো সমস্যা হয় নাই, এই লাইনের সাথে এরও সমস্যা নাই, এই লাইনের সাথে এই যে বেসিক যে লাইনটি যেটি আমরা পরীক্ষা করে পেয়েছিলাম তার সাথেও তার কোনো কি নাই, সমস্যা নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বাকি লাইনগুলো মুছে দিচ্ছি। এই যে সূত্রটিকে বলা হচ্ছে আসলে অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল। তাহলে এটার যদি বিবৃতি বা স্টেটমেন্টই তোমাকে দিতে বলে, তাহলে কি বলবে? যে চুম্বক ক্ষেত্রের একটা বিষয় তোমার খটকা লেগে যেতে পারে, যে বি কে তো আমি এখানে কনস্ট্যান্ট বলেছিলাম। সে কেন কনস্ট্যান্ট? কারণ সে তো আমি মান নিয়ে কথা বলেছি। এই বিন্দুতে বি এর মান, 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 প্রত্যেকটা বিন্দুতে বি এর মান কিন্তু সমান। কারণ কি? কারণ এখানে তো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এই যে লম্ব দূরত্বের কোনো পরিবর্তন নেই, কিংবা বলতে পারি ব্যাসার্ধের কোনো পরিবর্তন নেই, কারণ তারা একই বৃত্তের পরিধির উপরের প্রত্যেকটি বিন্দু। তাহলে অ্যাম্পিয়ারের যে সূত্রের বিবৃতিটি, সেটি হচ্ছে যে কোনো একটি চুম্বক ক্ষেত্রের যে তার হচ্ছে যে রৈখিক বদ্ধ রৈখিক যুগজীকরণ, এই যে বদ্ধ এই যে রৈখিক যুগজীকরণ এর মান এই তারের মধ্য দিয়ে প্রবাহিত যেই পরিমাণ তড়িৎ তার মিউ নট গুণের সমান। আশা করি অ্যাম্পিয়ারের সূত্রটি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই। এবং অ্যাম্পিয়ারের সূত্রটি শুধুমাত্র এরকম সরল পথে যদি তড়িৎ প্রবাহিত হয় তখনই সূত্রটি ব্যবহার করা যায়। বায়োট-সাভার্টের সূত্র যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রটি হচ্ছে বলা যেতে পারে বায়োট-সাভার্টের একটি কেসের একটি সহজ সমাধান। অর্থাৎ এটি দিয়ে সামগ্রিকভাবে সব সলভ করা সম্ভব নয়, এটি দিয়ে বায়োট-সাভার্ট দিয়ে সব সলভ করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আবার আমরা একটু ফিরে যাই হচ্ছে বায়োট-সাভার্টের যে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা যে চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করি। তোমরা জানো যে সলিনয়েড বলে একটা বিষয় আছে। সলিনয়েডটা কেমন? সলিনয়েডটা কেমন? যে এরকম এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তোমরা জানো যে সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এতগুলো প্যাচ জটিল, এই জটিল চিত্রটাকে সহজে সমাধান করার জন্য আমরা একটি মাত্র রিং দেখিয়েছি, একটি মাত্র রিং। কিন্তু প্রত্যেকটি রিং তুমি এইটাকে যদি ভার্টিক্যালি চিন্তা করো, যে এই রিংটাকে আমি তুলে আমি এইভাবে নিয়ে আসবো তোমার দিকে, তখন তুমি কিন্তু শুধু একটি রিং দেখবে। তা আমি একটি রিং এঁকেছি, ওকে। এই রিংয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা তো সোজা গিয়ে তারপর তার ভিতরে প্রবেশ করতে হচ্ছে, তাই না? তাহলে এই রিংয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এই মাঝখানের যে বিন্দুটা, এটি হচ্ছে তার কেন্দ্র, এটি হচ্ছে তার কেন্দ্র।
এই কেন্দ্রে আমরা এখন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। বি কোথায়? সেন্টারে নির্ণয় করতে চাই চুম্বক ক্ষেত্রের মানটা। তো সেন্টারে যদি নির্ণয় করতে চাই, তো সেন্টারে আসলে আমাদের এই বিন্দুতে, অর্থাৎ এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি তড়িৎ কিভাবে যায়, তড়িৎ যদি এরকম বৃত্তাকার পথে যায়, তখন যদি তুমি তার এই চুম্বক ক্ষেত্রের দিকটি নির্ণয় করতে চাও, আবার তুমি রাইট হ্যান্ড গ্রিপ রুল ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে এই যে তখন এই ফিঙ্গারগুলো তোমার নির্দেশ করবে হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে। এই যে কার্ল তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, আর এই থাম দিয়ে কোন দিকে বোঝাচ্ছি, যে ভিতরের দিকে চুম্বক ক্ষেত্রের মানটি ভিতরের দিকে যাচ্ছে। তাহলে সেটাকে যদি আমি আরো স্পষ্ট করে দিতে চাই, তাহলে এই বিন্দুতে আমাকে একটা ক্রস চিহ্ন দিতে হচ্ছে। কেন? কারণ এটি আমি রাইট হ্যান্ড গ্রিপ রুল ব্যবহার করে দেখেছি সরাসরি কোন দিকে, ভিতরের দিকে। আর ভিতরের দিকে যদি যায়, তাহলে তীর চিহ্নের তুমি এই শীর্ষবিন্দু দেখবে না, পিছনের অংশটুকু দেখবে। ওকে, তো এই কেসের ক্ষেত্রে এবং এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটি যদি হয়, অর্থাৎ এই দূরত্বটি যদি হয় কত পরিমাণে, এ পরিমাণে, কিংবা ডি পরিমাণে, কিংবা আর পরিমাণে, তাহলে সেন্টারে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে μ0I/2a। ঠিক আছে, এটি হচ্ছে একটি মাত্র রিংয়ের জন্য। যদি রিং সংখ্যা আরও বেশি হতো, এরকম আরও বেশি হতো, ধরো যে পাক সংখ্যা এখানে n সংখ্যক পাক দেয়া আছে, তখন আমাকে n দিয়ে কি করে দিতে হবে, মুট বের করার জন্য n দিয়ে গুণ করে দিতে হবে। এটির সাথে মিল রেখে আমি একটি জিনিস বোঝাতে চাই তোমাদের। আরেকটি জিনিস বোঝাতে চাই, ধরো যে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটি হাইড্রোজেনের এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, এই হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো, ইলেকট্রনের ঘূর্ণনই তো আসলে তড়িৎ প্রবাহ, তাই না? ইলেকট্রন ধরো একদিকে ঘুরছে, তড়িৎ প্রবাহিত হবে তার কোন দিকে, উল্টা দিকে। আর যেই তড়িৎ প্রবাহটাকে আমরা উল্টা দিকে ঘুরছে বলছি, এর নাম হচ্ছে কনভেনশনাল কারেন্ট। অর্থাৎ তখনও ইলেকট্রন আবিষ্কার হয় নাই। ওই সময়ে মানুষ কি করতো, যে ধরে নিত যে এইদিকে কিছু একটা যাচ্ছে এবং সেই জিনিসটা হচ্ছে ধনাত্মক, আর ধনাত্মক যেদিকে যায় ওইদিকে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কার হলো, দেখা গেল যে না, আসলে ধনাত্মক কিছু যায় না, ইলেকট্রন যায় কোন দিকে, উল্টা দিকে। তাহলে এখানে ইলেকট্রনে ঘুরতেছে যেই পথে, তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উল্টা দিকে। এটা তো ঠিক যে এই তারের মধ্যে ইলেকট্রনের ঘূর্ণনও আছে, তড়িৎ প্রবাহও আছে। তাহলে ধরে নিলাম যে এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা ঘুরছে, তখন এর কেন্দ্রে ইলেকট্রনের ঘূর্ণনের কারণেও এই যে দূরত্বে এখানে যে কেন্দ্রে, সেই কেন্দ্রে একটি কি হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের মানটি যদি তুমি হাইড্রোজেনের বা অন্য একটি অ্যাটমের ক্ষেত্রে হতে পারে, নির্ণয় করতে পারো μ0I/2a। আর এখানে একটি চক্রের জন্য আমি n এর মান কত দিয়ে দিব, n। এখন কথা হচ্ছে যে আমার তো এ দেয়া নাই, আই দেয়া নাই, আমার কিউ দেয়া আছে, অর্থাৎ চার্জের মান দেয়া আছে। আবার ধরো যে ইলেকট্রন যেই ব্যাগে ঘুরছে, ব্যাগের মান দেয়া আছে। তো ব্যাগের মান যদি দেয়া থাকে, তাহলে আবার এর ব্যাসার্ধ যদি হয় তোমার কত, এ পরিমাণের, এখান থেকে তুমি কিন্তু আই কে বের করে নিয়ে আসতে পারো। যেমন তুমি জানো যে কিউ ইকুয়াল টু কত, আইটি, তাই না? তাহলে আই ইকুয়াল টু কত, Q/T। আচ্ছা, তাহলে আমার আই দরকার, আয়ের জায়গায় আমি লিখে দিলাম কত, Q/T। আচ্ছা, আবার দেখো এটার একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা আবার পরিধির সমান, সেটাকে বলতেছি আমরা কত, 2πa। এবং এই বরাবর ঘুরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে বলছি আমরা কত, t। তাহলে টোটাল দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা আসলে কি, ব্যাগ। তাহলে ভি ইকুয়াল টু, তাহলে যদি ভি ইকুয়াল টু এ লাইন হয়, তাহলে টি ইকুয়াল টু কত লেখা যায়, একটু চিন্তা করে দেখো, রিপ্লেস করে দেই, 2πa/ কত, ভি। তাহলে এইখানে লিখতে পারি μ0/2a ইন্টু কিউ এর জায়গায় কিউ মানে চার্জ, এখানে চার্জের জায়গায় কিউ না লিখে কত লিখেছি, ই। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে ই। আর টি এর জায়গায় কত লিখবো, 2πa/v। এইভাবে আমি কি করতে পারি, এই হাইড্রোজেন অ্যাটমটার জন্য তার যে কেন্দ্র, সেই কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে কোনটা, প্রথমে এটা কথা বলেছি, এরপরে এটা বলেছি, 3 নম্বরে বলেছি এটা, 3 নম্বরে বলেছি এটা,
4 নম্বরে একটু লরেন্জি ফোর্স নিয়ে কথা বলবো। আর বেশি সময় লাগবে না টপিকগুলো নিয়ে কথা বলতে। আমরা একটু লরেন্স ফোর্স নিয়ে কথা বলি। লরেন্স ফোর্স আমরা একেবারে শুরুর দিকে যখন চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিতে যাই তখন কিন্তু একটা সূত্র বলেছিলাম, F = Q V sin থিটা। এই সূত্রটি আসলে কার সূত্র? এই সূত্রটি হচ্ছে লরেঞ্জের সূত্র। এবং এখানে যে বলটি সৃষ্টি হয় সেই বলটি আসলে কি বল? চুম্বক ক্ষেত্রের প্রভাবে সেই বলটি পাওয়া যায়। এই কারণে M ফর ম্যাগনেটিক ফোর্স, F মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এই কারণে আমি শর্ট করে কি বলেছি? M। তো সেই আগের ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমরা জানি যে এটি হচ্ছে শুধুমাত্র মানের প্রতিনিধিত্ব করে। যদি আমরা সেটিকে ভেক্টর হিসেবে দেখাতে চাই তাহলে Fm এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, কিউ ভি সাইন থিটা। কোনো একটি মানের সাথে একটি একক ভেক্টর যদি গুণ করে দেই তাহলে সেই ভেক্টরটি গুণ করার পর সে আসলে নিজে একটা ভেক্টরে পরিণত হয়। তাহলে লেফট সাইডে আমার ভেক্টর, রাইট সাইডেও কি হয়ে গেল? ভেক্টর। এটিকে যদি সিম্পলিফাই করি, কিউ তো হচ্ছে চার্জ, সে তো স্কেলার রাশি, এই দুটার মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি করা যায়। সেটি কিরকম? এই হচ্ছে আমার লরেন্স ফোর্স। তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারো। এখন এটা প্র্যাকটিক্যালের দিকে একটু যাই। ধরো যে কোনো একটি চুম্বক ক্ষেত্রের এই পাশে হচ্ছে নর্থ পোল, কোনো একটি চুম্বক ক্ষেত্রের এই পাশে হচ্ছে সাউথ পোল, এবং তার যে বলরেখাগুলো তোমরা জানো যে এই বলরেখাগুলো নর্থ থেকে কার দিকে যায়? সাউথের দিকে যায়। আরেকটা রেড আছে, নর্থ থেকে সাউথের দিকে বলরেখাগুলো যায়, চুম্বক ক্ষেত্রের বলরেখা সাউথের দিকে যাচ্ছে। এর মধ্য দিয়ে একটি আধান, ধনাত্মক আধান কিউ আধান এখান থেকে ভিতর থেকে বের হয়ে সোজা আসতে যাচ্ছে। খেয়াল করো যে চুম্বক ক্ষেত্রটি হচ্ছে এইদিকে, আর ভিতর থেকে আমার এই কলম বরাবর ভিতর থেকে একটি আধান এই পাশে আসার চেষ্টা করছে। তো এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই আধানটি আসলে সোজা সে আসতে পারবে না। কেন? কারণ হচ্ছে গতিশীল যখন থাকে কোনো একটি আধান তখন সেখানে চুম্বক ক্ষেত্রের একটি প্রভাব ওই আধানটির উপরে পাওয়া যাবে। তখন প্র্যাকটিক্যালি তুমি যখন একটা চুম্বক ক্ষেত্র তৈরি করলা, একটা ইলেকট্রনকে তুমি এইভাবে সোজা পাস করানোর চেষ্টা করলা, দেখা গেল সে সোজা যায় না গিয়ে কোন দিকে যায়? দেখা যাচ্ছে যদি এই যে লেফট হ্যান্ড রুলটা ইউজ করি তাহলে আমাদের ক্লিয়ার হবে। এটাকে বলি F, এটাকে বলি B, এটাকে বলি I। আমার বোঝার সুবিধার্থে আমি কি করি? এটাকে দিলাম F, এটাকে দিলাম B, আর এটাকে দিলাম হচ্ছে আমি কত? I। তাহলে এই যে F B I, তার মানে B মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, I হচ্ছে তড়িৎ প্রবাহের দিক অথবা ধনাত্মক আদানবাহক পরিবাহকের দিক। তাহলে ধনাত্মক আদানবাহক এদিকে আসতেছে, তাহলে দেখো ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। তার মানে হচ্ছে সে যদি এই বরাবর আসার চেষ্টা করে তখন দেখা যাবে সে আস্তে আস্তে কি হচ্ছে? উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। তাহলে কোনো একটা বস্তু এমনি তার উপরের দিকে উঠে না। তোমরা জানো যে বলের উপস্থিতি থাকলে শুধুমাত্র একটা বস্তুর দিকের পরিবর্তন হওয়া সম্ভব। তাহলে তার যে চিত্রটি হবে, তার আসার কথা ছিল এরকম সোজা। মনে করো এটা তো ত্রিমাত্রিক ছবি, বোঝাটাও এখানে আমি একটু বুঝাই যে এখান থেকে একটি ইলেকট্রন না, ধনাত্মক আধান এ বরাবর আসার চেষ্টা করছিল এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবটা আমরা দেখলাম এই যে ফোর্সটা কোন দিকে? উপরের দিকে। তখন তার আর এদিকে যাওয়ার সুযোগ নাই, তখন সে কি করছে? এই বরাবর আসার পর সে আস্তে আস্তে কি হচ্ছে? এরকম বেঁকে যাচ্ছে, এই যে এরকম ভাবে বেঁকে গেল। ঠিক আছে, এই জিনিসটি আমরা এর মাধ্যমে বের করতে পারবো। কতটুকু বল সে প্রাপ্ত হচ্ছে, তারপর সে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এবং এই সূত্রটি আমাদের হচ্ছে হল ইফেক্টের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এখন ধরো যে এতক্ষণ তো একটা চুম্বক ক্ষেত্র ছিল, চুম্বক ক্ষেত্রটির কারণে সে উপরের দিকে উঠছে। আমি উপরের দিকে এবং নিচের দিকে দুটি জিনিস চিন্তা করলাম। কীরকম? এটি ধনাত্মক বলেছিলাম, এটি ধনাত্মক। আমি উপরের দিকে ধনাত্মক আদান দিয়ে দিলাম আর নিচের দিকে আমি ঋণাত্মক আদান দিলাম, অর্থাৎ একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার চেষ্টা করলাম। এমনভাবে সৃষ্টি করলাম যে এটি যেই বলে উপরের দিকে যাচ্ছিল সেই বলটির বিপরীতে যেন আবার সমান পরিমাণে ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফোর্সও কী করে? কাজ করে। তখন
তার আসার কথা ছিল সোজা, ইলেকট্রিক এই ম্যাগনেটিক ফোর্স তাকে ঠেলে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। এখন উপরের দিকে যাওয়াটাকে রহিত করার জন্য বা ক্যান্সেল করার জন্য আমি একটি এখানে কি করলাম, তড়িৎ ক্ষেত্র দিলাম। তখন সে কি করবে, যে না তোমাকে আর বাঁকা যাবে না, তুমি এরকম নলের মতো সোজা তুমি চলে যাবে। তো তখন আমি এই সমান পরিমাণ বল দিলে তখন কিন্তু আর সে সোজা যাবে না, মানে এরকম বেঁকে যাবে না, তখন সে কি করবে, এরকম সোজাই চলে যাবে। সোজা চলে যাওয়ার কন্ডিশন কি? সোজা চলে যাওয়ার কন্ডিশন হচ্ছে এর মান এবং এর মান, এই দুটি মানকে অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারছি। তাহলে দেখো আমরা এই যে এফ এম ম্যাগনেটিক ফোর্সের ইকুয়াল টু খেলাম বি, এটা পাইছি, তাই না? যদি আমার একটা ইলেকট্রিক ফিল্ড সেখানে আমি ক্রিয়েট করি, তখন আমি একটা ফোর্স পাবো, সেটা হচ্ছে কত, কিউ ইন্টু ই। ই এর দিক কোন দিকে হয়, এই প্লাস থেকে মাইনাসের দিকে হয়। তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাসের দিকে। আর চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এখন দুইটা জিনিসের যদি উপস্থিতি থাকে, তাহলে আমরা যে টোটালটা পাবো, যে টোটাল বা রেজাল্টেন্ট ফোর্সটা পাবো, সেটি হচ্ছে কি, দুটির সমন্বয়েই পাবো আমরা। এটা আগে ই দিলাম, ধরো আগে পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই, এখানে এইটি পাবো। এবং এই দুটি জিনিসকে আমরা একটু এভাবে লিখি, যে এফ টোটালটাকে লিখলাম, আর দুটা যোগ করলে হচ্ছে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। এখন দেখো এটি কি রাশি, এটি একটি ভেক্টর রাশি, তাহলে তার যোগবিয়োগ তো সাধারণ নিয়মে হবে না। তার যোগবিয়োগ কি সাধারণ নিয়মে করা যাবে না? তখন যদি এর মান বের করতে হয়, তাহলে আমাদেরকে সেই যে প্রথম চ্যাপ্টার বা ভেক্টর চ্যাপ্টারে যেটি পড়েছিলাম, এফ স্কোয়ার প্লাস এফ এম স্কোয়ার প্লাস 2FE FM cos আলফা, এটি কার কার মধ্যে, এটি হচ্ছে ইলেকট্রিক ফোর্সের দিক আর হচ্ছে এই ম্যাগনেটিক ফোর্সের দিক, এই দুইটার মাঝখানের কোনটি হচ্ছে কত হবে, আলফা। এখন শুধুমাত্র মান বের করে তো তুমি শেষ করতে পারবে না, তোমাকে দিকও নির্ণয় করতে হবে। তো দিক নির্ণয়ের জন্য তো তুমি জানো যে এরকম থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে হচ্ছে যে কোনো একটি FE যদি দেই, এখানে হচ্ছে FM cos, আর এদের কোণটি হচ্ছে কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এখানে হচ্ছে FM sin আলফা। অনেকবার বলেছি ভেক্টর চ্যাপ্টার পড়ানোর সময় যে এখানে যে সিঙ্গেল কে বসবে, সিঙ্গেল বসবে হচ্ছে যার সাথে কোণটি আঁকা আছে, যার সাথে এই থিটা কোণ আঁকা, অর্থাৎ যেই তুমি তো যেরকম ভেক্টর চিন্তা করো, এদিকে হচ্ছে FE, সাপোজ এদিকে ধরো যে তোমার FM আর এদিকে হচ্ছে তোমার রেজাল্টেন্ট ফোর্স, তাহলে কোণ যদি তোমার এর সাথে থাকে তাহলে এই FM বসবে এখানে সিঙ্গেল, আর কোণ যদি তোমার এর সাথে থাকে তাহলে FE বসবে এখানে সিঙ্গেল। তো কার সাথে কোণটি আঁকা আছে সে এখানে সিঙ্গেল বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে এই লরেন্স ফোর্সের বিষয়টি তোমাদের ক্লিয়ার। একটু হল ইফেক্ট নিয়ে কথা বলি, আমাদের একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি, আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো হল ইফেক্টটা কি, এতক্ষণ যে আদানটি পরিবাহিত হয় সেটি বলেছে শূন্য মাধ্যমে কিংবা সেটি হচ্ছে বায়ু মাধ্যমে, কিন্তু এই হল ইফেক্ট সেই অনেক আগের কথা, কত সালের কথা, সেই 1879 সালের কথা। তার মানে আজ থেকে কত বছর, তুমি একটু হিসাব করে নাও, বুঝতে পারবে যে সে কত বছর আগে সেটা চিন্তা করছেন। যদি এটি একটি পাতলা পাত হয়, পাতলা পাত হয়, কিরকম পাতলা পাত আমি একটু আঁকার চেষ্টা করি। ঠিক আছে, এই যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে এর ভিতর দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ যদি এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন দেখা গেছে যে
এর ভিতরে যদি তুমি চুম্বক ক্ষেত্র দিতে পারো, চুম্বক ক্ষেত্রটা কীরকম দিবে? ধরো যে ভিতর থেকে এই যে সামনে থেকে ভিতরের দিকে যাচ্ছে, তো ভিতরের দিকে যাচ্ছে বোঝানোর জন্য আমি কি করে দিলাম, যে ক্রস কিছু দিয়ে দিলাম। আমার মনে হয় যে ক্রসের বিষয়টা তোমরা বুঝতে পারছো কি না। ক্রস কখন হয়? যখন চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, ভিতরের দিকে। আমি এইদিকে নর্থ পোল রেখেছি এবং এই বোর্ডের পিছনে আমি রেখেছি সাউথ পোল, তখন এটি ছিদ্র হয়ে ধরো যে এইভাবে চলে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এই সেই ক্রসগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ চুম্বক ক্ষেত্রের দিকে দিকে। তো এখন এখানে যদি ধনাত্মক আধান প্রবাহিত করতে চাও, আধান যদি এই যে এই ধনাত্মক আধান যদি সে যেতে চায়, এটা যদি পজিটিভ হয়, তখন দেখো তাকে তুমি এই দিক থেকে ধরো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পজিটিভ কিছু একটা যাচ্ছে, তখনই ইলেকট্রন আবিষ্কার হয় নাই কিন্তু এত সালে, ঠিক আছে? তো তখন তুমি চিন্তা করলা কি, যে এদিকে যাচ্ছে, তুমি সূত্রটা ব্যবহার করো যে এফ বি আই, আই এদিকে, এফ এই বি এদিকে ভিতরের দিকে, আর এফটা কোন দিকে, উপরের দিকে। তার মানে এই যে অনেকগুলো একটু ভালো কলম দাও, এই অনেকগুলো এই যে আদান যেগুলো ছিল, একটা আদান তো আর যায় না, অনেকগুলো আদান বাহক যাচ্ছিল এদিকে, তখন সে আসলে উপরের দিকে একটি বল অনুভব করবে। উপরের দিকে বল অনুভব করলে সে কি হয়, উপরের দিকে গিয়ে জমা হতে থাকলো। হ্যাঁ, তাহলে এই পাঁচটা ক্রমান্বয়ে পজিটিভটা আস্তে আস্তে বাড়তেছে, আর এইখানে আস্তে আস্তে পজিটিভটা কি হচ্ছে, কমতেছে। এখানে পজিটিভ বাড়তেছে আর এখানে হচ্ছে কি, কমতেছে। তার মানে এদিকে ভোল্টেজ বাড়তেছে আর এদিকে ভোল্টেজ কি হচ্ছে, কমতেছে। তাহলে এই ভোল্টেজের এদিকে বেশি ভোল্টেজ আর এদিকে ভোল্টেজের যে কম ভোল্টেজ, এই দুইটি পার্থক্যের কারণে এই প্রান্তে এবং এই প্রান্তে তুমি একটি কি পাবে, এই বিভব পার্থক্য পাবে। সেই বিভব পার্থক্যটিকে বলা হচ্ছে কত, হল ভোল্টেজ। আর সেই হল ভোল্টেজের মানটি কত, সেইটি হচ্ছে ভি আই ডিভাইডেড বাই এন টি কিউ। আমি একটু যদি ক্লিয়ার করে বলতে চাই, দেখো ভি এইচ ইকুয়াল টু বি আই এন টি কিউ। কিউ মানে কি হচ্ছে, যে পরিমাণ আদান যাচ্ছে, মানে একটি আদান বাহক যে পরিমাণ আদান নিয়ে যাচ্ছে, সেই আদান বাহকের আদানের মান। কার? একটি আদান বাহকের আদানের মান। আর এই এন মানে কি, এন মানে হচ্ছে একক আয়তনে আদান বাহকের সংখ্যা। আর টি মানে কিন্তু এখানে টাইম নয়, টি মানে কি, টি মানে হচ্ছে এই যে পুরুত্ব, এই যে অংশটা, এটা কতটুকু পুরু, এটা হচ্ছে থিকনেস, পুরুত্ব, ঠিক আছে? আই মানে কি, এই যে পরিমাণ চুম্বক ক্ষেত্র তুমি দিলা, সুষম চুম্বক ক্ষেত্র, সুষম কিন্তু, তো সুষম চুম্বক ক্ষেত্রের মান, সুষম চুম্বক ক্ষেত্রের মান। আর আই মানে কি, এই যে পরিমাণ তড়িৎ তুমি প্রবাহিত করলা, যে তড়িৎ প্রবাহের মান। এই হচ্ছে টোটাল সমীকরণটা। এই সমীকরণটা দিয়ে তোমার উদাহরণে কিছু অঙ্ক করা আছে, সেই অঙ্কটি করবে। আর তোমাদের বাসার একটা কাজ দিচ্ছি, এইটি হচ্ছে বাসায় বসে দেখবে যে এই সমীকরণটি কিভাবে এসেছে। পরবর্তী ক্লাসে এই সমীকরণটি কিভাবে আসলো সেই জায়গায় নিয়ে কথা বলবো। ততদিন তোমরা ভালো থেকো। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো আবার একটু দেখাই। যে প্রথমে হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্রের যে দুটি ক্ষেত্রে প্রয়োগ, একটি হচ্ছে অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী, মানে সরল তড়িৎবাহী তারের জন্য হচ্ছে এই সূত্রটি। সেখানে আই হচ্ছে কোনটা, আই হচ্ছে তার লম্ব দূরত্ব বা ব্যাসার্ধ, আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। হ্যাঁ, আর তো এই আরেকটা দেখেছিলাম আমরা যে বৃত্তাকার যদি হয়, তাহলে সেখানে দেখছি কত, মিউ নট আই ডিভাইড বাই 2a। ভুলবশত অনেকে এখানে 2 পাই লিখে ফেলবা, তো খেয়াল রাখবা এটাতে 2 পাই এ আর এটাতে হচ্ছে কত, 2a, খেয়াল রাখতে হবে কিন্তু। আর এন মানে কি, এই যে পাক সংখ্যা যদি একাধিক হয়, সেই পাক সংখ্যার মান এখানে লিখতে হবে। আর বায়োট-স্যাভার্টের প্রথম কেসের সাথে অ্যাম্পিয়ারের এই কেসটির মিল আছে এবং সেটির সমাধান কিভাবে করতে হয় সেটি আমরা দেখিয়েছি। তারপর লরেন্স ফোর্স নিয়ে কথা বললাম। লরেন্স ফোর্সের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুটিই যদি উপস্থিত থাকে, তাহলে তার লব্ধিটি কেমনভাবে নির্ণয় করতে হয় এবং লব্ধির দিকটি কোন দিকে হবে সেটি বুঝতে হবে। আর হল ইফেক্ট নিয়ে কথা বললাম। হল ইফেক্টের ক্ষেত্রে আমরা সলিডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম এবং এই সলিডের মধ্য দিয়ে ধনাত্মক আদান প্রবাহিত করার চেষ্টা করেছি। তো ঋণাত্মক আদানও কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, তোমরা সেটি বই থেকে দেখবে। নেক্সট ডেতে এই সমীকরণটি কিভাবে আসলো সেটি নিয়ে আমরা কথা বলবো। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসায় নিয়মিত পড়াশোনা করো। তোমরা জানো যে দিন দিন যেই করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি বেড়েই চলছে, কোনোভাবেই ঘর থেকে বের হবে না,
সর্বোচ্চ চেষ্টা করবে বাসায় থাকার জন্য। আর ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। ওয়েট।